হ্যালো সিলেট। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সিলেট 2 দিন ভ্রমণের সম্পূর্ণ গাইডলাইন। আমাদের যাত্রাটি শুরু করি বজরাবাজার থেকে রাত 10টায়। আর এই যাত্রায় আমাদের সঙ্গী হিসেবে ছিল শামীম রেন্ট এ কার। শামীম রেন্ট এ কারের সাথে কিভাবে যোগাযোগ করবেন ভিডিও ডেসক্রিপশনে তার নাম্বার দেওয়া থাকবে। ভোর 6টায় এসে আমরা পৌঁছলাম সিলেট শহরে। সেখান থেকে আমরা চলে আসলাম হজরত শাহজালালের মাজার পরিদর্শনে। হজরত শাহজালালের দরগা সিলেট শহরের একটি ঐতিহাসিক স্থাপনা, যা মূলত 1303 খ্রিস্টাব্দে বাংলাদেশে আগত পশ্চাতের ইসলাম ধর্ম প্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি। এই দরগায় সিলেট শহরের উত্তর প্রান্তে একটি টিলার উপরে অবস্থিত। কারো কারো মতে সিলেট ভূমির মুসলিম সভ্যতা ও ধর্ম মতে এই দরগাকে কেন্দ্র করে প্রসার লাভ করেছে। অনেকের মতে শাহজালালের সঙ্গী অনুসারীদের দ্বারা ঢাকা, ময়মনসিংহ, ত্রিপুরা, কুমিল্লা, আসাম ও প্রভৃতি স্থানে মুসলিম সংস্কৃতি ও ঐতিহ্যের প্রসার ও প্রসার হয়েছে। শাহজালালের সমাধিকে দরগা টিলা বলে অবহিত করা হয়। টিলার উত্তর প্রান্তে প্রাচীর বেষ্টিত স্থানে শাহজালালের সমাধি অবস্থিত। 4 কোণে 4টি উঁচু স্তম্ভ দ্বারা নির্মিত দরবেশের সমাধির পশ্চিম প্রান্তে প্রাচীর সীমানা ঘেঁষে একটি ছোট মসজিদ রয়েছে। এখানে সমাহিত করা হয় চিত্রনায়ক সালমান শাহকে। ভালো ছেলে ছিল, কিন্তু তারে মারাটা এই বাংলাদেশের মাঝে খুব নামি একটা নায়ক ছিল, কিন্তু তারে অপরাধী হকলে মারছে, কিন্তু সের বিচার কোনোদিন হয় নাই আর হবেও না আমরা মনে করি। হজরত শাহজালালের মাজার জিয়ারত শেষ করে আমরা চলে আসি সিলেটের বিখ্যাত রেস্টুরেন্ট পানশিতে। এখান থেকে আমরা সেরে নিই সকালের নাস্তাটি। আর সকালের নাস্তার জন্য আমরা অর্ডার করি খিচুড়ি। খিচুড়ির প্লেট প্রতি দাম পড়ে 65 টাকা। নাস্তা শেষ করে আমরা এখান থেকে দ্রুত বেরিয়ে পড়ি এবং আমাদের উদ্দেশ্য হলো মালিনীছড়া চা বাগান। শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হলেও সিলেটের এই চা বাগান থেকে চা চাষের গোড়াপত্তন হয়। মালিনীছড়া চা বাগান বাংলাদেশের তথা উপমহাদেশের বৃহত্তম এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান। 1854 সালে লর্ড হাডসন 1500 একর জায়গার উপর এটি প্রতিষ্ঠা করেন। চা বাগানের পাশাপাশি বর্তমানে এখানে কমলা ও রাবারের চাষ করা হয়ে থাকে। এই বাগানের পাশেই বিশ্বের অন্যতম সুন্দর স্টেডিয়াম সিলেট স্টেডিয়াম। ভিউয়ার্স, আমরা এখন মালিনছড়া চা বাগানের মাঝখান দিয়ে আসতেছি। চা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করতেছি। এই চা বাগানে কাজ করে এমন একজন লোকের সাথে কথা বলে আমরা যা জানতে পারলাম। আমরা এখানে শ্রমিক চা বাগানে, মালিনীছড়া চা বাগানে। আমরা মালিকানা অধীনে আছি। আমরা 170 টাকা কইরা হাজিরাতে কাজ করি। চা বাগানের সৌন্দর্য উপভোগ করে আমরা এভাবে ক্রাউড করতে করতে চা বাগান থেকে বেরিয়ে পড়লাম। এবার আমাদের গন্তব্য হলো রাতারগুল জলাভূমি। গ্রামীণ পরিবেশ উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম রাতারগুল নৌকাঘাটে। প্রথমে আমরা এখান থেকে টিকিট কেটে নিই, জনপ্রতি 58 টাকা ভাড়া পড়ে। এরপর আমরা একটি নৌকা ভাড়া করি 800 টাকা। রাতারগুল সিলেট জেলার গোয়াইনঘাটের ফতেপুর ইউনিয়নে গোয়াইন নদীর দক্ষিণে এই বনের অবস্থান। সিলেট শহর থেকে এর দূরত্ব 26 কিলোমিটার। সিলেটের স্থানীয় ভাষায় মুর্তাবা পাটি গাছ রাতা গাছ নামে পরিচিত। সেই রাতা গাছের নাম অনুসারে এই বনের নাম রাতা। পৃথিবীতে মিঠা পানির যে 22টি মাত্র জলাবন আছে রাতারগুল তার মধ্যে অন্যতম। এই জলাবনের আয়তন 3325.61 একর। 504 একর এলাকাকে বাংলাদেশ সরকার 1973 সালে বন্যপ্রাণীর অভয়ারণ্য হিসাবে ঘোষণা করেন। এছাড়াও 31 মে 2015 তারিখে বাংলাদেশ বন অধিদপ্তর 204.25 হেক্টর বনভূমিকে বিশেষ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা হিসাবে ঘোষণা করে। এখানের মধ্যে আমরা 2টা সাপ দেখতে পাই।
বেলা বাড়তে বাড়তে পর্যটকের সংখ্যা বাড়তে থাকে আর এখানের মধ্যেই নৌকা নৌকায় সংঘর্ষ হয়। এই ভাইটি ভয়ে চিৎকার করা শুরু করে। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে। আমরা এখন রাতারগুলের খুব ভেতরেই অবস্থান করছি এবং ভিতরের অংশটুকু ঘুরে ঘুরে দেখি। ঘড়ির কাঁটা যখন 12টা তখন আমরা রাতারগুল থেকে বেরিয়ে পড়লাম এবং আমাদের উদ্দেশ্য এবং গন্তব্য হলো সাদা পাথরের দিকে। সাদা পাথর এসে আমরা 150 টাকা প্যাকেজে দুপুরের খাবারটি সেরে নিই। সাদা পাথরের মেইন স্পটে যেতে হলে এই কাউন্টার থেকে নৌকার টিকিটটি সংগ্রহ করতে হয়। এটার এক পাশে থাকে পর্যটক, আরেক পাশে থাকে হচ্ছে মাঝি। নৌকার টিকিট মূল্য হচ্ছে 800 টাকা। 6 থেকে 7 মিনিট নৌকা ভ্রমণ শেষে আমরা পৌঁছে গেলাম সাদা পাথরে। সাদা পাথরের ঘাটে পৌঁছার সাথে সাথেই আপনাকে অবশ্যই মাঝি মামার নাম্বারটি রাখতে হবে, কারণ যাওয়ার সময় আবার এই নৌকা করে আপনাকে ঘাটে ফিরতে হবে। বাংলাদেশ এবং ভারত সীমান্তের এটি হচ্ছে বাংলাদেশের ভেতরে অবস্থিত সর্বশেষ মসজিদ। লাল পতাকা বেষ্টিত জায়গাটি হচ্ছে সংরক্ষিত এলাকা। আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বাংলাদেশের সীমানা, আর এদিকে হচ্ছে বাংলাদেশের সর্বশেষ মসজিদ। আর আমার পেছনের দিকের অংশে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল লুংলংপুঞ্জি ও চেরাপুঞ্জি। আর বাংলাদেশের এই অংশের 3 দিক থেকে ভারতের সীমান্ত দিয়ে ঘেরা, অর্থাৎ দেখতে ত্রিভুজের আকৃতি। সীমান্তের এই অংশটুকুকে ভারতের বিএসএফ সিসি ক্যামেরা দ্বারা বিশেষ নজরদারিতে রেখেছে। দুদিকে পাথর, মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে স্বচ্ছ জলধারা। শীতল জলধারায় পা দিলেই মিলবে প্রশান্তি। আর এই পানিতে দাপিয়ে বেড়াচ্ছে নানান বয়সের পর্যটকরা। ঘন্টার উপর ঘন্টায় চলছে তাদের জলের সঙ্গে খেলা। যতটুকু সময় জল, পাহাড় আর সাদা পাথরের সান্নিধ্যে ছিলাম, অপরূপ সৌন্দর্যের প্রেমে পড়ে। খুব ইচ্ছে ছিল আরো কিছুক্ষণ প্রকৃতির সঙ্গে মিশে থাকার, শীতল জলে পা ডুবিয়ে স্নিগ্ধতা অনুভব করা, কিছু বলার। সাদা পাথর থেকে ফিরে আমরা রাতের খাবারের জন্য চলে আসি সিলেটের আরেকটি বিখ্যাত রেস্টুরেন্ট 5 ভাই রেস্টুরেন্টে। আমরা অর্ডার করে সিলেটের ঐতিহ্যবাহী খাবার সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংস। পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়ি হযরত শাহপরানের মাজার পরিদর্শনের উদ্দেশ্যে। শাহপরানের মাজার সিলেট শহরের একটি পূর্ণ তীর্থ স্থাপনা, যা হচ্ছে 1303 খ্রিস্টাব্দে মধ্যপ্রাচ্য হতে বাংলাদেশে আসা ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের অন্যতম সঙ্গী অনুসারী শাহপরানের সমাধি। এটি সিলেট শহরের পূর্ব দিকে খাদিমপাড়া, বর্তমান খাদিমনগর এলাকায় অবস্থিত। শাহজালালের দরগা থেকে প্রায় 8 কিলোমিটার দূরত্বে শাহপরানের মাজার অবস্থিত। সিলেট শহরের পূর্ব দিকে খাদিমনগর এলাকায় টিলার উপর একটি প্রকাণ্ড বৃক্ষের নিচে রয়েছে শাহপরানের কবর। মাজার টিলার উঠানামার জন্য উক্ত মাজার প্রাঙ্গণে উত্তর ও দক্ষিণ হয়ে সিঁড়ি আছে, প্রায় 8 থেকে 10 ফুট উঁচু দেখায়। এই সিঁড়িটি মোগল আমলে নির্মিত হয়েছে বলে লোকমুখে শোনা যায়। মাজারের পশ্চিম দিকে মোগল বাদশার তৈরিকৃত 3টি গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ রয়েছে। এটি হচ্ছে হযরত শাহপরানের কবর মোবারক। দেখেন এখানে কত মানুষ দোয়া করতেছেন হযরতের জন্য। এখানে উল্টোভাবে নামার বিষয়টি আমাকে অবাক করে। ভক্তকুলেরা মনে করেন হযরতকে পেছন দিকে রেখে সম্মুখ দিকে নামলে হযরতকে অসম্মান করা হবে, তাই তারা এভাবে নামে, অর্থাৎ সম্মান প্রদর্শনের জন্য এটা করে থাকে। এবার আমাদের যাওয়ার পালা এবং আমাদের উদ্দেশ্য এবং গন্তব্য হলো পান্থুমাই, লক্ষণছড়া এবং বিছানাকান্দি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। আমরা সিলেট শহর থেকে এখন গাড়িতে করে হাদারপাড়ের উদ্দেশ্যে রওনা দিয়ে চলে আসছি। হাদারপাড়, এখন আমরা হাদারপাড়ের নৌকাঘাটে পৌঁছে গেছি। এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে পান্থুমাই। পান্থুমাই ঝর্ণা দেখবো আমরা। ইন্ডিয়ার বর্ডার দিয়ে যে পান্থুমাই ঝর্ণাটা আছে, পান্থুমাই ঝর্ণা শেষ করে আমরা লক্ষণছড়া যাব। এরপর ওখান থেকে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে রওনা হব। পর্যাপ্ত পানি না থাকায় আমরা ঘাট থেকে ফিরে যেতে হয়, আর এভাবে আমাদের মন ভেঙে যায়।
প্রেমের সমাধি ভেঙে মনের শীতল ছিড়ে পাখি যায় উড়ে যায়। তোমায় পাবো না জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমার। খাঁচার পাখি তবু খাঁচায় থাকে না। প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম জাফলং। জাফলং সিলেট শহর থেকে 62 কিলোমিটার উত্তর পূর্ব দিকে ভারতের মেঘালয় সীমান্ত ঘেঁষা খাসিয়া জৈন্তা পাহাড়ের পদদেশে অবস্থিত এবং এখানে পাহাড় আর নদীর অপূর্ব সম্মিলন বলে এই এলাকা বাংলাদেশের অন্যতম একটি পর্যটন স্থল হিসেবে পরিচিত। এর অপর পাশে ভারতের ডাউকি অঞ্চল। ডাউকি অঞ্চলের পাহাড় থেকে ডাউকি নদী এই জাফলং দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। মূলত ফিয়াইন নদীর অববাহিকায় জাফলং অবস্থিত। বাংলাদেশে 4 ধরনের কঠিন শিলা পাওয়া যায়, তার মধ্যে ভোলাগঞ্জ জাফলংয়ে পাওয়া যায় কঠিন শিলার নড়ি। ঐতিহাসিকদের মতে বহু বছর ধরে জাফলং ছিল খাসিয়া জৈন্তা রাজার অধীনে থাকা এক নির্জন বনভূমি। 1954 খ্রিস্টাব্দে জমিদারি প্রথা বিলুপ্তির মধ্য দিয়ে খাসিয়া জৈন্তা রাজ্যের অবসান ঘটলেও বেশ কয়েক বছর জাফলংয়ের বিস্তীর্ণ এলাকা পতিত পড়েছিল। পরবর্তীতে ব্যবসায়ীরা পাথরের সন্ধানে বিভিন্ন এলাকা থেকে নৌপথে জাফলংয়ে আসতে শুরু করেন। আর এই পাথর ব্যবসার প্রসার ঘটতে থাকলে একসময় গড়ে ওঠে নতুন জনবসতি। এখানে রয়েছে বল্লা, সংগ্রামপুঞ্জি, নকশিয়াপুঞ্জি, লামাপুঞ্জি, প্রতাপপুর জুড়ে 5টি খাসিয়াপুঞ্জি। আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের সীমানায়, আর আমার পেছনে রয়েছে ভারতের অভ্যন্তরে থাকা উঁচু উঁচু পাহাড় এবং ডাউকি বন্দরের ঝুলন্ত সেতু। ডাউকি নদীর পানির স্বচ্ছতা জাফলং এর অন্যতম আকর্ষণ।